শ্রী টি.কে. চাকমা, ডিএম অ্যান্ড কালেক্টর, গুমতি ডিস্ট্রিক্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী প্রশান্ত সিনহা, চেয়ারম্যান, কমলপুর নগর পঞ্চায়েতের। খুব ভালো লাগলো উনি এখানে এসে এত দূর থেকে এসছেন, এখানে খবর পেয়ে চলে এসছেন। এবং আমাদের সাথে উপস্থিত আছেন গুমতি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী টি.কে. চাকমা মহোদয় এবং এসপি শ্রী নমিত পাঠক, এবং ডাইরেক্টর যিনি স্বাগত ভাষণ এখানে রেখেছেন হেলথ সার্ভিস গভর্নমেন্ট অফ ত্রিপুরার শ্রী ডক্টর সুপ্রিয় মল্লিক মহোদয়, ডিএফডব্লিউ এন্ড পিএম এর ডক্টর রঞ্জন দাস মহোদয় উপস্থিত আছেন, ডক্টর কমল রিয়াং, সিএমও গুমতি ডিস্ট্রিক্টের, শ্রীমতী ব্রাহ্মিত কৌর, এডিশনাল হেলথ সেক্রেটারি, শ্রী বিনয় ভূষণ দাস, জয়েন্ট মিশন ডাইরেক্টর, ন্যাশনাল হেলথ মিশন, ডক্টর কাজল কুমার দাস, এমএস, গুমতি ডিস্ট্রিক্ট হসপিটালের, ডক্টরস অ্যান্ড আদার্স হেলথ প্রফেশনাল যারা আমার সামনে উপস্থিত আছেন, যারা স্টুডেন্টরা উপস্থিত আছেন, এবং অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা এখানে উপস্থিত আছেন, এবং অত্র এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ, মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার বিল্ডিং এনএচএম এর মাধ্যমে সহায়তায়, যেটা এখানে একটু আগে আমরা উদ্বোধন করলাম, এবং আপনাদের এই উপস্থিতির জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এটা তৈরি করতে প্রায় আমার কাছে যা ডাটা আছে, প্রায় 50 বেডের প্রায় 9 কোটি টাকা এর জন্য খরচা হয়েছে। যে কোনো আগে আমরা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের কয়েকটা বিষয় আছে যেগুলোর উপর আমরা খুব গুরুত্ব দিয়েছি। এর মধ্যে স্বাস্থ্য হচ্ছে অন্যতম। যে কোনো রাজ্যের বা দেশের তার যে অর্থনৈতিক যে বিকাশ, সেই বিকাশের অন্যতম একটি শর্ত হচ্ছে যে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা কীরকম। এবং যখন স্বাস্থ্য ব্যবস্থা যখন ভালো হয় তখন বোঝা যায় এই দেশের যে সার্বিক যে সমৃদ্ধি, তারও কিন্তু চিত্র সেখানে দেখা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমরা সবাই জানি যে যখন কোভিডে আমরা আক্রান্ত হয়েছি, আমাদের ভারতবর্ষের হেলথের সেই রকমভাবে কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট ছিল না। সারা পৃথিবী যারা আক্রান্ত হয়েছেন, যেখানে যেসব দেশ অলরেডি স্বাস্থ্য ব্যবস্থায় অনেক অনেক বেশি উন্নত ছিল, তারপরেও তারাও কিন্তু হিমশিম খেয়ে গেছেন। আমাদের অবস্থা তো সেরকম ছিল না, আমরাও বুঝছিলাম না এটা কোভিডটা কি, করোনাটা কি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন ভয় পাবেন না, আপনারা শুধু যারা ডাক্তারবাবুরা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, যারা ফ্রন্ট রানার, তাদেরকে সবাই মিলে শঙ্খধ্বনি দিয়ে, হাততালি দিয়ে, ঘন্টা বাজিয়ে, কাশি বাজিয়ে সবাই ওনাদেরকে এনকারেজ করুন। অনেকে অনেক রকম বিদ্রুপ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, অন্যান্য যে ডেভেলপ কান্ট্রি তাদের অবস্থা খুবই শোচনীয়। আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গ দর্শনে আমাদের যেভাবে বলেছেন উনি, আমরা সেই দিশায় চললাম। আমরা সবাই কিন্তু সেটা পালন করেছি। ওনার এনকারেজমেন্টে আমাদের ডাক্তারবাবুরা, যারা সায়েন্টিস্টরা আছে, তারা আমাদের এখানে দুটো ভ্যাকসিন আবিষ্কার করেছে। 9 মাসের মধ্যে যেরকম কথা সেই রকম ফল। সেই ভ্যাকসিন আমরা সবাই পেয়েছি এবং আমরা সবাই এখন সুস্থ আছি। শুধু আমাদের দেশের যারা জনসাধারণ আছে তাদেরকে শুধু ভ্যাকসিন দেয়নি। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, বসুধৈবা কুটুম্বকম, অর্থাৎ ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। অন্য প্রায় 100টার উপরে দেশকে সেই ভ্যাকসিন, আমাদের আবিষ্কৃত ভ্যাকসিন, সেটা
সেখানেও দেওয়া হয়েছিল। আমরাও সেই দিশায় চলছি, আমাদের এই রাজ্য সেই দিশায় চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার ঘোষণা দিলেন যে 5 লক্ষ টাকা করে যারা গরিব মানুষ, বিভিন্ন যারা আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য 5 লক্ষ টাকা করে প্রতি বছর তাদেরকে সেই ইন্স্যুরেন্সের যে কাভারেজে আনবে এবং ক্যাশলেস যে পেমেন্ট সেটা যখন দেওয়ার ব্যবস্থা করলেন, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হলো যে এটা কি করে সম্ভব, যে এত বড় একটা প্রকল্প উনি ঘোষণা করলেন, সেটা কিভাবে সম্ভব। কিন্তু যেরকম বলা সেই রকম কাজ। আজকে উনি বারবার গ্যারান্টির কথা বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি। এত সব কাজ করার পর উনি বুঝে গেছেন, কনফিডেন্স লেভেল আগেও ছিল। 13 বছর উনি গুজরাটের, যেটাকে আমি বলি পরীক্ষাগার হিসাবে, উনি সেখানে কাজ করেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে মানুষের সেবা করা যায় বা একটা রাজ্যকে কিভাবে ডেভেলপ করা যায়। 2014-তে যখন দেশ শাসন করার ভার ওনার কাঁধে ন্যস্ত হলো, উনি জানতেন কনফিডেন্সের ভিত্তিতে যে না, দেশকেও কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা উনি জানতেন এবং সেই দিশায় কিন্তু সেই প্রকল্পের ঘোষণা করলেন। যে মানুষের যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কোনো অবস্থায় আমাদের দেশ উন্নতি হবে না। এবং সেখানে আপনারা সবাই জানেন যে এখানে প্রায় আমাদের টার্গেট ছিল প্রায় 13 লক্ষ লোক ত্রিপুরাতে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে আয়ুষ্মান কার্ড সেটা বিতরণ করার। আমরা প্রায় 100% সে কার্ড আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। এর মধ্যে যখন আমার কাছে প্রচুর লোক সারা ত্রিপুরার বিভিন্ন প্রান্তের থেকে মানুষ আসে, ইভেন্ট কর্মচারী থেকে আরম্ভ করে অনেকে আসেন, আসার পর বলেন যে প্রতি সপ্তাহে আমার সাথে একবার করে দেখা করতে আসেন। তো অনেকে দূর থেকে আসতে অসুবিধা হয়। তো এর মধ্যে আমি যারা আমাদের আধিকারিকরা আছেন তাদেরকে আমি বলেছি, যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে বা সাব ডিভিশনাল অফিসে যাদের যে সমস্যা, যেদিন আমি মানে আগরতলায় বসে ওদের সাথে আমাদের এখন যেহেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের শিখিয়ে দিয়েছেন যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেক কাজ করা যায়, তো তার ব্যবস্থা যাতে করে ওখানে আধিকারিকরা থাকবে, যেটা আমি এখন করি বর্তমানে প্রতি সপ্তাহে আগরতলায় বসে, সেটা দূর দূরান্তের লোক সেখানে থাকবে এবং তাদের সমস্যাগুলো বলবে এবং ইনস্ট্যান্টলি যতটুকু পারা যায় যাতে ওনাদের যে সমস্যা সমাধান করা যায় কিনা সেই ব্যবস্থা করার জন্য, সেটা আমি বলে দিয়েছি। আপনারা যখন আমি দেখলাম যে বেশিরভাগ ধরুন 100 লোক যদি আমার কাছে আসে, 100-র মধ্যে প্রায় 90%-এর উপরেই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আমার কাছে আসেন। অনেক সময় মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে দেওয়ার ব্যবস্থা করি, থাসপের থেকে ব্যবস্থা করি, ওনাদেরকে কিভাবে সাহায্য করা যায়। সেই সাহায্যের অবস্থায় দেখলাম যে এত হচ্ছে না, সমস্যা আছে। তখন আমি আপনাদের সবার পরিচিত মুখ এবং আপনাদেরই এলাকার সবার প্রিয় আমাদের ত্রিপুরা সরকারের যে ফিনান্স মিনিস্টার প্রণজিৎ বাবুর সাথে আমি কথা বললাম। তারপর ওনার সাথে কথা বলে অনেক আমরা চিন্তা ভাবনা করলাম এটা সম্ভব কিনা, যে আমাদের 4.15 যে যারা বাকি রয়েছে, যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত নন, তাদেরকে সেটা দেওয়া যায় কিনা। এবং গত আমরা বাজেটে আমরা সেটা ডিক্লেয়ার করলেন মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, যে বাকি যারা এখানে যারাই আছেন সবাই মানে 10% ত্রিপুরার যারা বাকিরা আছেন সবাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার একই ধারায় 5 লক্ষ এবং প্রধানমন্ত্রীর যে জন আরোগ্য যোজনা সেইভাবে সে কাভারেজ পাবে। তার জন্য আমরা সেই কার্ডের খালি চেহারাটা একটু এদিক সেদিক হবে, কিন্তু সমস্ত কাজ সেই ধারাতেই হবে। আমরা দিল্লির সাথে কথা বলেছি, স্বাস্থ্য বিভাগের যিনি এটা দেখেন উনিও এসেছিলেন আমাদের ইনগুরেশনের সময়, নেতাজি
সুভাষ বিদ্যানিকেতনে কিছুদিন আগে আমরা সেটা ইনগ্রেশন করি। তো সেই দিশায় আমরা কাজ করছি। আমরা 100টা উপস্বাস্থ্য কেন্দ্র করব, সেই মানে হেলথ ব্যবস্থাকে আরো ঢেলে সাজানোর ব্যবস্থা আমরা করছি। আরো 100টা উপস্বাস্থ্য কেন্দ্র করার আমরা চিন্তা ভাবনা করছি এবং তার জন্য বাজেটও রাখা হয়েছে এবং সেই দিশায় আমরা এখানে কাজ করছি। ডাক্তারদের প্রমোশন হতো না, 23 বছর ধরে প্রমোশন ছিল না। দেখা গেল যে ডাক্তারবাবু অলরেডি প্রমোশন পাননি, তার ছেলে মেয়ে একই গ্রেডে এখন যদি মেডিকেল কলেজে পড়েন বা মেডিকেলে পাশ করার পরে যদি তারা চাকরি করেন, তাদেরকে আমরা 23 বছর পর প্রমোশনের ব্যবস্থা করলাম। আমরা জানেন আমাদের প্রায় যে 20টা ডিপার্টমেন্ট আছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তার মধ্যে প্রায় 85টাতে পোস্ট গ্রাজুয়েশনের ব্যবস্থা। সেটা যাতে আরো বেশি ইনক্রিজ করা যায়, 100টার মধ্যে এনএমসি রিকগনাইজেশন দিয়েছে এবং আরো 100টা যাতে পোস্ট গ্রাজুয়েশনের সিট বাড়ানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। 125টা এমবিবিএস এর সিট, টিএমসিতে 100টা এমবিবিএস এর সিট। তাছাড়া আমাদের আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেটা কোনোদিন আমরা ভাবতেও পারিনি। সেই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেটার উদ্বোধন করেছে। ফার্স্ট ইয়ার শুরু হয়ে গেছে। তার যারা বাইরের থেকে যারা ইন্সপেক্টররা এসেছিল, ওনারা আইজিএম হসপিটালে ওনারা এসে দেখে যে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, কি করে এটা সম্ভব হয়। আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার ওনারা আমাকে ফেলিসিটেশন দিয়েছিল। সেখানে যাওয়ার পর ওখানকার যে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা ইন্সপেক্টররা, ওনারা খুব মানে আমাদের অ্যাপ্রিসিয়েট করছিল। এর মধ্যে সেকেন্ড ইয়ারের জন্য এখানে ডিসিআই থেকে যে ইন্সপেকশন এসেছিল, তারাও কিন্তু আগামী বছর যে ভর্তি হবে তার জন্য অনুমোদন দিয়ে গেছে। আমাদের এখানে যেটা বিএসসি নার্সিং ছিল আইজিএম হসপিটালে, সেটাও 50 সিটের বিএসসি নার্সিং কলেজ আমরা এটাও স্টার্ট করে ফেলেছি। আমাদের উদয়পুরে এএনএম ব্যবস্থা ছিল, এএনএম সেটাকে জিএনএম এর ব্যবস্থা করেছি। তো বিভিন্ন জায়গায় আমরা যাতে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করা যায় সেইভাবে আমরা চেষ্টা করছি। সব জায়গায় যেন আমরা এখানে একটা হাব তৈরি যেন আমরা করতে পারি। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ আছে, আরেকটা মেডিকেল কলেজের জন্য আসছে আমাদের কাছে। কারণ আসছে কেন? কারণ ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে। এতদিন আমরা দেখতাম এখানে অশান্তির পরিবেশ ছিল, আপনাদের এলাকাও বাদ যায়নি। কথায় কথায় ইলেকশনের পরে বা ইলেকশনের আগে মারকাট অবস্থা, এখানে অগ্নিসংযোগ, ধর্ষণ, এখানকার যারা অন্য পার্টির বা বিরোধী দলের ওদেরকে তাড়িয়ে দেওয়া, খুন সন্ত্রাস, এগুলো আমরা দেখেছি। 2023-এ বারবার আমার সরকার এবং আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এই ধরনের যে রাজনীতি বা এই ধরনের যে অহিংসার যে রাজনীতি, তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষ এগুলো পছন্দ করে না। 2023-এ কোনো জায়গায় কোনো রকম হিংসার রাজনীতি ছিল না এবং সেটা কিন্তু আবার পরিলক্ষিত হয়। দুটো যে আমাদের বাই ইলেকশন হলো ধনপুর এবং বক্সনগরে, সেখানেও কিন্তু আমরা সবাই জানি বক্সনগরের অবস্থা। ধনপুরে সবসময় সেখানেও একটা অস্থির পরিবেশ থাকতো, সেটা কিন্তু এইবারও আমরা দেখিনি। তো এই যে অবস্থা, সার্বিক অবস্থা, যেখানে আইন শৃঙ্খলার ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন আছে, আমরা 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে এখন 5th পজিশনে আমাদের। অর্থাৎ শান্তি যখন থাকবে, আমি উদয়পুরে যদি আসি, এখন মাতাবাড়িতে যদি আসি, তেপানিয়া হসপিটালের আশেপাশে যদি আমার আসতে হয়, আর সেখানে যদি দেখি যে এখানে বোমাবাজি হচ্ছে, এখানে গেলে পেশেন্টের হয়রানি হয় বা কেউ আসলে অসুবিধা হয়, ইভেন কোনো পাড়াতেও যদি আপনি যান, ওই পাড়াতে যদি দেখা যায় অস্থির পরিবেশ, সেখানে কিন্তু মানুষ জায়গাও কিনে না, যায়ও না, মানে ওখানে যাওয়ার ইচ্ছে বোধ হয় না। তো আমরা চাই শান্তি বিরাজ হোক, জাতি জনজাতিকে নিয়ে আমরা একসাথে আমরা চলি। তার মধ্যে ভালো কাজ আপনি যে করছেন তার আসল আরেকটা মানে বিষয়, আপনি ভালো কাজ করছেন সেটা কি করে বোঝা যায়? যখন দেখবেন কেউ
একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, অর্থাৎ আপনি ঠিকভাবে চলছেন, এর জন্য যাতে আপনি ঠিকভাবে না চলতে পারেন তার জন্য অশান্তি সৃষ্টি করা। জনসাধারণ এখন সবাই বুঝে যে এইভাবে চলবে না, এবং আমি নিশ্চিত যে আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি যে একটা মানে রাজনীতির যে পরিভাষা, তার সংজ্ঞা সেটাই পাল্টে দিয়েছে। আমরাও সেই দিশায় আমরা চলছি, যে সমস্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার দিকে আমরা যাচ্ছি। আমরা গতকালও আগরতলা রেলওয়ে স্টেশনে আপনারা দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীজি এটা দ্বিতীয় স্তরে, দ্বিতীয় পর্যায়ে, এখানে দ্বিতীয় পর্যায়ে কি করলেন উনি, সারা ভারতবর্ষের মধ্যে 554টা স্থানে রেল স্টেশনকে মানে আলট্রা মডার্ন, মানে আধুনিক যে মডার্ন করার জন্য, পুনর্বিন্যাস করার জন্য সে রেল স্টেশনকে প্রায় 41,000 কোটি টাকা উনি কালকে ঘোষণা দিয়েছেন। আমাদের আগরতলা রেলওয়ে স্টেশনে, সেখানে এর আগেও সেটাকে আধুনিক থেকে আরো আধুনিকতম, বিদেশে আমরা দেখতাম এই ধরনের রেলওয়ে স্টেশন, এয়ারপোর্টের যে আমরা এয়ারপোর্টে গেলে যেরকম অবস্থা দেখি এখন রেল স্টেশনগুলো সেইভাবেই হবে। এবং সেখানে এর আগে প্রায় 260 কোটি টাকা দেওয়া হয়েছিল, এবার আরো প্রায় আমরা 46 কোটি টাকা পেয়েছি। তা আগরতলা রেল স্টেশনে আপনারা যখন যাবেন সেখানে একদম এয়ারপোর্টের মতো অবস্থান দেখবেন। এর আগেও আপনাদের উদয়পুরে, এখানে আপনার ধর্মনগরে, এবং আমাদের আরেকটা স্টেশনে এখানে, যেটা সেখানে 3টে জায়গার মধ্যে প্রায় 93 থেকে 96 কোটি টাকা প্রধানমন্ত্রীজি দিয়েছেন। তো সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি খালি ডেভেলপ করছে, প্রধানমন্ত্রীজি মানে ডেভেলপমেন্ট, সেটা স্বাস্থ্যই হোক, সেটা এগ্রিকালচারেই হোক, খেলাধুলাতেই হোক, এডুকেশনেই হোক, সব দিকে আমরাও কিন্তু সেভাবে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। মানুষকে নিয়ে আমাদের চলতে হবে, মানুষের সুখ দুঃখে সাথী হয়ে আমরা থাকতে চাই। এবং আপনারা শুনে খুশি হবেন, প্রায় এর মধ্যে ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 700 কোটি টাকার উপরে আমাদেরকে আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। এর মধ্যে ডেন্টাল কলেজের জন্য প্রায় 204 কোটি মতো দেওয়া হয়েছে, আর একটা মাদার অ্যান্ড চাইল্ডের একটা জন্য দেওয়া হয়েছে, তার যে 700 কোটি টাকার যে উপরে, তার মধ্যে তার কিছু অংশ দেওয়া হয়েছে এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এবং নেশা মুক্ত সেন্টার একটা বিশ্রামগঞ্জে হবে, তার জন্য বরাদ্দ করা হয়েছে। তো সেইভাবে আপনার পয়সার কোনো সমস্যা নেই, উদ্দেশ্য হচ্ছে আপনি কাজটা করবেন কিনা, আপনার সদ ইচ্ছা আছে কিনা। কিছুদিন আগে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি জম্মু এন্ড কাশ্মীরে গেছেন, উনি কি বলেছেন, সেখানে গিয়ে প্রায় 32,000 কোটি টাকার উনি বিভিন্ন ওই জম্মু এন্ড কাশ্মীরে এই 370 দ্বারা উনি যে বিলুপ্ত করেছেন, তার জন্য সেখানে এখন ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানেও প্রায় 32,000 কোটি টাকার বিভিন্ন যে প্রজেক্ট, তারও কিন্তু উনি ঘোষণা করেছেন। প্রতিনিয়ত মানুষের জন্য কিভাবে কাজ করা যায়। এর মধ্যে আপনারা দেখেছেন আমাদের গত বাজেটে আমরা ঠিক করেছি, আমরা যেটা আমরা এখানে নেশা নিয়ে আমাদের খুব চিন্তায় আমরা আছি, নেশামুক্ত ত্রিপুরা থেকে আমরা বাঁচবার জন্য আমরা নর্থ ইস্টের মধ্যে, আমি দিল্লিতেও গিয়ে এটা আমি বলে এসছি, এবার নর্থ ইস্টের মধ্যে আসামের পরে ত্রিপুরাতে আমাদের হাইয়েস্ট আপনার এই ড্রাগ সিজার এবং ডিস্ট্রাকশন আসামের পরে। এবং সেটা কি হয়, এখানে মিজোরাম, মায়ানমার থেকে মিজোরাম এবং আসামে দিয়ে ত্রিপুরাতে আসে, এই ত্রিপুরা হয়ে করিডোর হয়ে সেটা বাংলাদেশ যায়। আর আমাদের এখান থেকে গাঁজা উৎপাদন এত বেশি, এত গাঁজা উৎপাদন ত্রিপুরাতে 35 বছরে এত জায়গা হয়েছে, আমরা কিন্তু জানতাম না। কিন্তু যে হারে এখনো দেখছেন যে এই যে একটা মানে এই কৃষি যে একটা ব্যবস্থা ছিল এখানে, একটা প্যারালাল একটা অর্থনীতি এখানে চলছিল, সেইখান থেকে এখন সিজার যখন হচ্ছে বুঝতে পারছি। অনেকে জিজ্ঞেস করে যে এত সিজার হচ্ছে যায় কোথায়, আমরা বললাম যে ডিস্ট্রাকশন হচ্ছে, সাজা হচ্ছে, তো একদিনে শেষ হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ড্রাগসগুলো বাইরের থেকে আসে, আমাদের ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা পর্যন্ত এখন এর মধ্যে তারও ভিকটিম। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এইডসেও আক্রান্ত হয়েছে প্রায় 1000 থেকে 1100-র মতো আমাদের যে ছেলেমেয়েরা এখন আক্রান্ত। তো এটা একটা বিভীষিকার বিষয়। আমাদের সবাই মিলে যদি আমরা এটার দিকে অ্যাটেনশন না দেই, আমাদের গার্জিয়ান যারা আছে, আমাদের একটা, আমার ছেলে কোথায় যায়, আমার মেয়ে কোথায় যায়,
আমাদের কোথায় কে কি অবস্থার মধ্যে থাকে তার নজরদারিও দরকার। এবং এর জন্য ডি এডিকশন সেন্টার আমরা গত যে বাজেটে সেখানে 8টা ডিস্ট্রিক্টে ডি এডিকশন সেন্টার হবে। সো ডি এডিকশন সেন্টারও হবে এবং বিভিন্নভাবে আর্থিকভাবে আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও যেন ভালো হয়। এর মধ্যে আপনারা দেখেছেন যে এখানে আপনাদের এই জেলাতেই এই হসপিটালে আমরা ট্রমা সেন্টার খুলেছি, শান্তির বাজারে ট্রমা সেন্টার খুলেছি, আমাদের আমবাসার মধ্যে ট্রমা সেন্টার খুলেছি, ধর্মনগরও ট্রমা সেন্টার খুলেছি, আমবাসাতে কার্ডিয়াক কেয়ার ইউনিট একটা খুলেছি। তো মানুষ কোথায় কোথায় আগরতলায় যেতে যেতে রাস্তার মধ্যেই তো মানে যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় বা অন্যান্য যদি উপর থেকে পড়ে যায় তাহলে তার যে ইমিডিয়েট অ্যাটেনশন একটা যান মানুষের বেঁচে যায়, সেটা এই ট্রমা সেন্টারও একটা মানে মিরর যে ওই এরিয়ার ওই ডিস্ট্রিক্টের তার স্বাস্থ্য ব্যবস্থা কীরকম। আমি আশা করি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার আমরা যে প্রয়াস আমরা করছি সেটা নিশ্চয়ই হবে, তাতে করে সমস্ত সাব ডিভিশনগুলো স্ট্রেংথেনিং হবে। তো আস্তে আস্তে করে আমরা চাই যে যে যদি এইমসের যে ব্যবস্থাপনা আছে সেটা আমাদের ত্রিপুরাতে হয়। এইমসের জন্য আমরা দাবি রেখেছি, আমি এটাও দাবি রেখেছি যদি এইমস সম্ভব না হয় রিমস বা নেগ্রিমের মতো যেখানে এখানে হসপিটাল করা যায় তার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি কথা বলেছি। এখন আমাদের বসে মানে আপনি যদি কালকে আজকে বললাম কালকেই হয়ে যাবে সেটা সম্ভব নয়, কিন্তু হবে। কারণ আমরা জানি প্রধানমন্ত্রীজি বারবার বলছেন मैं গ্যারান্টি দে রা হুঁ, और গ্যারান্টির যাতে সেটা 100% হয় গ্যারান্টিরও গ্যারান্টি দেয় উনি। তো আমি আশা করি যে এইরকম একজন গার্জিয়ানের অধীনে আমরা কাজ করছি এবং আমরা সবাই একটা পরিবারের মতো সেই দিশায় আমরা কাজ করছি। আমি আশা করি সবাই মিলে যে হসপিটালটা হচ্ছে সেটাকে মন্দিরের মতো আপনারা রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাতে থাকে। যারা স্বাস্থ্যকর্মীরা আছে, যারা সিস্টাররা আছেন, যারা অন্যান্য আশাকর্মীরা আছেন বা যে ফেসিলিটেটর আছেন, যারাই আছেন এখানে সাফাই কর্মী থেকে সবাই এই ওনারা কাজ করেন, ওনাদেরকেও আপনারা যারা এই যাত্রা এলাকার যারা আছেন সবাই ওনাদেরকে সাহায্য করবেন। সবাইকে নমস্কার, জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়।